এটা হচ্ছে আমার আগের হেলমেটটা, গ্লাসটা একদম ক্লিয়ার। এটা হচ্ছে আমার নতুন হেলমেট, এটাতে এই জিনিসটা লাগানো হয়েছে। আমি একদম খুব ছোট করে এমসিল দিয়ে পার্মানেন্ট সিল করে দিছি। এখানে আমি একটা বড় হুক লাগাইতাম, যে হুকের সাথে এক্সটেন্ডারটা একটু বড় ছিল। অ্যান্ড এখানে আমি চাইতেছি ছোটোটা দিয়ে ক্যামেরা সেট করব, তাহলে ভিজিবিলিটি মানে ভিউটা আসলে ভালো লাগবে, অ্যাঙ্গেলটা ভালো লাগবে। এখানে ক্যামেরা লাগাইলে পেছনে মাইকের লাইন লাগানো যায় না, এই কারণে এক্সটেন্ডার দিয়ে লাগাইতেছি। আর দুইটা স্ক্রু লাগাইতে হবে। তাহলে আমরা হচ্ছে আজকে এই নতুন যেই ক্যামেরা মানে সেট আপ যে করতেছি, এই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিও বানাবো। কারণ কি জানেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আসলে ভিউ কীরকম কী পাওয়া যাইতেছে অ্যান্ড কীরকম কী দেখা যাইতেছে, সাউন্ড কতটুকু কী পাওয়া যাইতেছে নতুন ক্যামেরাতে, মানে নতুন হেলমেটে ক্যামেরা সেট আপ করলে এটা তার অ্যান্ড সব কিছু এগুলা ম্যানেজমেন্ট করাটা একটু টাফ হয়ে যায়। হঠাৎ করে নতুন একটা হেলমেটে ক্যামেরা সেট আপ করে দেন, কোনো জায়গায় যদি রওনা হন, এটাও একটা ঝামেলায় পড়ার মতো অবস্থা হয়ে যায়। এখন এই কারণে বিকেলবেলা একটু বেরোতেছি, আর অন্য একটা ব্যাপার নিয়েও একটু কথা বলবো। চলেন তাহলে বের হয়েই কথা বলি। এমনিতে সব কিছু ঠিকই আছে মনে হচ্ছে, সাউন্ডে হয়তো রেকর্ড হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যে নিচের দিকে একটু অ্যাঙ্গেলটা নামছে, এই কারণে হয়তো বা দেখতে ভালো লাগার কথা। বাট ঝামেলা হয়েছে কি, ক্যামেরাটা বেশি নিচু হয়ে গেছে। ক্যামেরা নিচু হওয়াতে আমি ডিসপ্লেতে দেখতে পাইতেছি না যে আসলে কতটুকু কি দেখা যায়। এই কারণে একটু আজকের শ্যুটটা রিস্কের মধ্যে থাকবে। নতুন হেলমেট সেট আপ যখনই করি তখনই আসলে প্রথম দিনটা একটু রিস্কের মধ্যে বা একটু আতঙ্কের মধ্যে থাকি যে আসলে কি রেকর্ড হচ্ছে আর কি হচ্ছে না। এর আগে যে হেলমেটটা আমি ইউজ করতেছিলাম সেম ব্ল্যাক, ওইটা আচ্ছা আমি গ্লাস লাগাই দিই। ওই হেলমেটটা আমি ব্যবহার করতেছি কতদিন হইল, লাস্ট কক্সবাজার গেছিলাম মনে হয় 2.5-3 বছর আগে, 3-2.5 বছর তো মিনিমাম। তখন থেকে ওই হেলমেটটা আমি ব্যবহার করতেছি, বেশ ভালো সাপোর্ট দিছে। তো চিন্তা করা যায় বা এরকম একটা আশা রাখতেই পারি এখন যে হেলমেটটা আমি আজকে থেকে ব্যবহার করতেছি এটাও 1-1.5 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। বাট কতটুকু কি অ্যাঙ্গেল কি পাইতেছি কিছুই জানি না। এবং এই হেলমেটটা পরার পরে যেটা বুঝতেছি, হেলমেট সেট আপ করার পরে এই ক্যামেরার সেট আপটা আর কি, যে ঘাড়ে ব্যথাটা একটু কম হবে হয়তো বা, কারণ হেলমেটটা অনেক টাইট তো ঘাড়ের মধ্যে একটা ব্যালেন্স পাচ্ছি। আর নর্মালি আমি আগের যে হেলমেটটা আমার ছিল ওইটা ব্যালেন্সটা একটু কম পাইতাম। যদিও আজকের হেলমেটটা আবার আমি একটা কাজ করছি, ইনার ক্যাপ দিয়ে পড়ছি, ওই যে অর্কার ইনার ক্যাপ যেটা দেখাইছিলাম ওইটা দিয়ে পড়ছি। কারণ ওই যে আগের হেলমেট পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে গেছে যে ইনার ক্যাপ দিয়ে পড়তাম, ওই হিসেবে পড়ার কারণে প্রচুর চাপ লাগতেছে। বাট কানে কোনো চাপ লাগতেছে না, মাথার সাইড দিয়ে একটু চাপ লাগতেছে। আর আমি তো রেগুলার ব্যান্ডে না পড়ি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাকে কেউ চিনবে না, কারণ হচ্ছে এটার গ্লাসও একটু স্মোকি। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো নতুন হেলমেট সেট আপটা কীরকম কী দেখা যাইতেছে বা আসলে ঘটনাটা কি। সামনে গিয়ে দেখাবো না এদিকে দাঁড়াই দেখাবো? এদিকে দাঁড়ায় অত চাইলে দেখানো যায়, এত সামনে যাওয়ার দরকার কি? ভাই এত জ্যাম কেন? একটা শান্তি মতো যে কিছু করবো ওই অবস্থাটা পাইতেছি না, খালি জ্যাম আর জ্যাম। বেশি দেরি করে বের হয়ে গেছি নাকি? কয়টা বাজে? 4:38 না? এই টাইমে তো এত জ্যাম নর্মালি থাকে না, কি আজব না? গাড়ি আর গাড়ি। ভাই কি রেকর্ড করতেছি কে জানে। আচ্ছা আমি যখন আজকের ভিডিওটা শেষ করে দেখবো, মানে তখন যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি কোনো কারণে ভালো না হয় তাহলে পুরা মারা। ওকে, এখানে রাস্তা কিছুটা ফাঁকা আছে, চলেন এখানে একটু দাঁড়ায় জাস্ট নিজেকে নিজে একটু দেখি যে আসলে এই হেলমেটের অবস্থাটা কি। দেখেন আমি যদি একটু ঘুরাই ব্যাপারটা, হেলমেটের এই যে ক্যামেরাটা হয়ে গেছে নিচে, যে কারণে আমি কিছুই দেখতেছি না। আর গ্লাসটা হয়ে গেছে এই টাইপের, এই কারণে হঠাৎ করে দেখলে আমাকে চেনাও মনে হয় যাবে না, এরকমটাই লাগতেছে। নট ব্যাড, মেয়ে লাগতেছে, এরকমটা আমার মনে হইতেছে। আপনাদের কেমন মনে হইতেছে বললেন তো? আচ্ছা এটা বাদ দিই, চলেন আমরা সামনের দিকে আগাই। ওই যে একটা কথা আছে না, যাওগা সামনের দিকে আউগা, ওরকম চলেন, যা হবার হবে, আমরা আগাই সামনের দিকে। প্রত্যেকবার রেকর্ড স্টার্ট হওয়ার পর এখন এই লুকিং গ্লাসে আমার দেখতে হবে যে আসলে লাইট কি জ্বলছে নাকি জ্বলে নাই। তারপরেও তো এই গোপ্রো 12টা মোটামুটি সাউন্ড হ্যাং অ্যান্ড অন্যান্য ব্যাপারগুলো হ্যাং করে না, এই কারণে কিছুটা নিশ্চিন্তে হয়তো বা থাকতে পারবো। কিন্তু আমাদের আগের যে গোপ্রোগুলো ছিল 7 তারপর 9, এগুলাতে ভাই প্রচুর আমি এই ঝামেলাটায় পড়ছি যে সাউন্ড রেকর্ড হচ্ছে না, অথবা ভিডিওই রেকর্ড হচ্ছে না, অথবা সাউন্ডের জায়গায় অ্যাম্বিয়েন্স রেকর্ড হচ্ছে, মানে নর্মাল বাইরের যে সাউন্ড ওটা রেকর্ড হচ্ছে, মাইক রেকর্ড হচ্ছে না। অ্যান্ড আমি আজকে মাইক পুরানোটাই লাগাইছি,
ওটা সেটিং টেটিং কী অবস্থায় কী আছে কে জানে। আচ্ছা, আমরা মাইক ক্যামেরা অ্যাকশন এই সমস্ত মামা কোন দিকে চেয়ার হয়েছিলেন, আমরা মাইক লাইট ক্যামেরা অ্যাকশন এগুলা নিয়ে, মাইক ক্যামেরা অ্যাকশন আর কি, এগুলা নিয়ে পরে কথা বলবো। এবার আমরা একটু বাইকে আসি। রিসেন্ট যেটা হয়েছে ভাই, প্রচুর বাইক ঢুকছে না বাংলাদেশে, মানে অনেক বাইক ঢুকছে। যখন ভিড়ভাড়টা বেশি হয় তখন দেখা যায় যে আসলে কিছু অনুপ্রবেশ করে ফেলে। মানে অনুপ্রবেশ কথাটা এই জন্য বললাম যে দেখেন ভালো ভালো খারাপ খারাপ অনেক বাইকের মধ্যে কিছু এমন বাইকও ভালো রূপ নিয়ে নেয় বা কিছু এমন বাইকও খারাপ রূপ পেয়ে যায় যে আসলে একটু মানে এরকম হয়ে যায় অনেক সময়। আমরা যখন ব্লগ শুরু করছি 18-19-এর দিকে বা 20-21 পর্যন্ত বাইকের প্রচুর রিভিউ হইতো, মানুষ নিজস্ব রিভিউ করতো। আর এখন পেইড রিভিউর পাল্লায় পড়ে আসলে মনে হয় একটু যেটা নিজস্ব মতামত রিভিউ, রিয়েল যেই ইউজ করা এক্সপিরিয়েন্স, যেটা ইউজার এক্সপিরিয়েন্স, যেটা ওই ধরনের এক্সপিরিয়েন্স রিভিউ থেকে মনে হয় আমরা একটু দূরে সরে যাইতেছি। বিভিন্ন কোম্পানি বড় বড় হয়ে গেছি আমরা, আমি নিজেকে দিয়েই বলি, বিভিন্ন ভ্লগার বড় বড় হয়ে গেছি আমরা। এই সমস্ত কারণে দেখা গেছে যে আসলে এখন ব্র্যান্ড বাইক পাঠায়, তো আসলে বাইকের মনে হয় কিছু ব্যাপারগুলা একটু হাইট থেকে যায়, এরকমটা আমার কেন যেন আর কি মনে হচ্ছে। এই জন্য আমার মনে হয় যে আমাদের আবার একটু রিভিউ নিজ উদ্যোগে করা উচিত। ওই যে শুধু ব্র্যান্ড বাইক পাঠাইলে রিভিউ করব আর এমনিতে কোনো ভিডিও করব না, এখান থেকে একটু বের হয়ে এসে বা এরকম নতুন কিছু ইউটিউবার মনে হয় আসা উচিত যারা হচ্ছে রিয়েল রিভিউটা দিবে। আমার মনে হয় এরকমটা দরকার। একটা রাস্তা দেখে না আমার লোভ লাগছে, আমার মনে হয়েছে ওই রাস্তায় আমাদের যাওয়া দরকার, যাব। বাট তার আগে এই হর্নেটটা নিয়ে একটু কথা আছে। এই হর্নেটটা তো আমি অনেক দিন চালাইলাম, হয়তো এই বাইকটা আর বেশি দিন চালাবো না। এটার পেছনে কারণ কি? এটার পেছনে একটা খুব বড় কারণ হচ্ছে মানে এটা আমাকে স্পেশাল কোনো কিছু দিচ্ছে না। এক হচ্ছে এই বাইকটার কোনো, আপনি এই বাইকটার দোষ খুঁজে পাবেন না। একটা বাইকের মধ্যে সব কিছু আছে, কিন্তু এই বাইকটা নাথিং স্পেশাল, মানে কোনো একটা দিকে আছে না যে স্পেশাল, ওরকম কিছু না। বাইকটার মধ্যে কিছু জিনিস বেশি আছে, এটা আমি স্বীকার করি। যেমন 184 সিসির একটা বাইক, সেই পাওয়ারফুল, শহরে চালানোর জন্য এই বাইকটা তুমুল পাওয়ার দিয়ে আপনাকে পুশ করবে, মানে হেল্প করবে তুমুল পাওয়ার দিয়ে সামনে এগিয়ে যাওয়ার। কিন্তু ঝামেলা কোন জায়গায় ফেলবে জানেন? এই বাইকটার আগেও একটা ঝামেলা ছিল, এখনও একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে এটার পেছনের চাকায় তো এখন এবিএস দেয় নাই, কিন্তু এটার পেছনের যেই সাইডটা, এটা স্লিপ করার একটা ঝামেলা আছে। মানে আপনি যখন হার্ড ব্রেক করবেন সামনে এবিএস থাকাতে বুঝবেন না, বাট পেছনের চাকাটা লক হয়ে যাবে। যদিও এখনো পর্যন্ত আমার ঘুরে যায় নাই বাইক কখনো, বাট তারপরেও লক হওয়ার ঝামেলাটা আমি পাইছি, এটা আমাকে বলতেই হবে। যদি এই বাইকটা আমি সেল করি, এটার পেছনে এটাই ওয়ান অ্যান্ড অনলি কারণ হবে, কারণ এটার যে ইঞ্জিন পাওয়ার, এটা কিন্তু তুমুল দৌড়ানো একটা বাইক, তুমুল দৌড়ানো। আসলে এরকম দৌড়ানো একটা বাইক, এটার মধ্যে ব্রেকিং মনে হয় আরেকটু ভালো হওয়া উচিত ছিল, বিশেষ করে সামনের ব্রেকিং যথেষ্ট ভালো। এই বাইকটা ঠকাইছে শুধু পেছনে, মানে পেছনের ব্রেক অ্যান্ড পেছনের সাসপেনশন, দুইটা জিনিসই আমার মনে হয় বেশ ঠকানো হয়েছে এই বাইকটার মধ্যে। দাম অনুযায়ী বাইকটা ভালো, আমি স্বীকার করি, বাট ব্রেকিংয়ের যে অবস্থা পেছনের, এটা আমি হার্ড ব্রেক করতে গেছি অনেক ফাস্ট চালানো অবস্থায়, তখন আমি টেরটা পাইছি। তবে কেউ যদি এই বাইকটা 60-70-80 পর্যন্ত ইজি এমনি নর্মালি চালান, তাহলে হয়তো টের পাবেন না। কিন্তু প্যানিক সিচুয়েশনে ব্রেক করলে এই বাইকটার পেছনের চাকা স্কিড করার চান্স অনেক বেশি। আচ্ছা, এই হলো আমাদের নতুন হেলমেট সেট আপ। আরেকবার রেকর্ড করি। এই যে দেখছেন, আমাদের নতুন হেলমেট সেট আপ। হো আমাদের কি করতেছি আমি এগুলা। আচ্ছা যাজ্ঞা, আমি যে রাস্তাটায় ঢুকতে চাইছিলাম ওই রাস্তাটায় চলেন তো আপনাদের নিয়ে একটু ঢুকে আসি। এখানে যদি আমি বাইকটা রেখে যাই তাহলে কি একটু পরে বাইকটাকে আমি পাবো? বাইকটা এখানে থাক। আর এদিক দিয়ে আমি একটা রাস্তা দেখছি, এটা তো একটা গেটও, কোনো সরকারি অফিস কিনা কে জানে। এই গেটের এখান দিয়ে যদি কেউ বেরোতে যায় সামনে আমার বাইক দেখে, তাহলে খবর আছে। আচ্ছা, এই ডান পাশে তো সুন্দর পালং শাকের ক্ষেত। আরে ওয়াও, এই রাস্তাটা কি আপনারা কখনো আসছেন? আমি জানি না আপনারা আসছেন কিনা, বাট আমার এই রাস্তাটা ওই পাশ থেকে লোকজন দেখে যে ঢুকতেছে, দেখে আমার একটু লোভ লাগছে যে এই রাস্তায় আজকে আমার একটু ঢুকে দেখতে হবে ভেতরে কি। মেবি এটা কোনো অফিস, মেবি লাল বিল্ডিং মনে হচ্ছে অফিস, লেখাও আছে বাংলাদেশ ন্যাশনাল লাইব্রেরি এটা। ও, এখানে একটা টায়ারের দোকানও আছে। আর জানেন এই বিল্ডিংটা, এই লাল সাদা যে বিল্ডিংটা দেখতেছি আমরা এখানে, এই লাল সাদা বিল্ডিংটা কিন্তু এটা একটা ব্যক্তি মালিকানা বিল্ডিং। আর এদিক দিয়ে দেখেন সম্পূর্ণ রাস্তাটা ওই দিক থেকেও বড় আসছে, অ্যান্ড এদিক দিয়ে গিয়েও সামনে আবার রাস্তা বড়, বাট রাস্তার মাঝখানে এই বাড়িটা রয়ে গেছে। ওয়ার্ল্ডে মনে হয় এরকম কয়েকটা স্থাপনাই আছে যে ধরেন সব কিছু রাস্তায় দিছে, বাট ওনারা কেস করে এটা নিজের করে রাখছে। এই জন্য এটার কালারটাও একটু ডিফারেন্ট, অ্যান্ড এটা কেস এখনও সরকার জিতে এটা নিতে পারে নাই। এখানে লেখা আছে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি।
ক্রয়সূত্রে এই জমির মালিক মোসাম্মদ নূরজাহান বেগম। চলেন আবার আমরা নতুন হেলমেটের দেখি কি অবস্থা এটা পরে। অ্যান্ড ঘাড় আমার মোটামুটি ভালো লাগতেছে এটা পরার পর, কারণ হেলমেটটা এত সুন্দরভাবে ফিট হয়েছে। নতুন না একদম, ফোমগুলা প্যাডগুলা নতুন হওয়াতে প্যাডিংগুলো একদম সুন্দর ধরে বসছে। অ্যান্ড শীত শীত একটা আবহাওয়াতে সুন্দর একটা ফিলও পাইতেছি, মানে গরম গরম একটা ফিল পাইতেছি। নট ব্যাড, ভালো লাগতেছে। বাট ওইদিকে আমি যাব না, চলেন বামে যাই, কারণ আমার এই বাইকটার কাগজ আমি অনেক দিন চেক করি না। যদি কোনো কারণে অ্যাকনোলেজমেন্টের ডেট ফেল হয়ে যায় থাকে তাহলে সমস্যা। দেখেন এই বাইকটা যদি আমি এরকম স্পিডে চালাই, এই যে এই নর্মাল 50 এই 60, ব্রেক করলে আমি থামাইতে পারবো। বাট এই কুকুরটা যদি সামনে চলে আসে সেই ক্ষেত্রে ব্রেক করলে আসলে পেছনের চাকা স্কিড করে। আর যদি হাই স্পিডে থাকেন হঠাৎ করে প্যানিক, সামনে কিছু চলে আসছে, তখন কিন্তু ভাই ওই মাপ থাকে না যে সামনেরটা ধরতে হবে 60%, পেছনেরটা 40%, এত কিছু হিসাব করার চান্স থাকে ভাই। ওই সময় আমাদের মাসেলের একটা নিজস্ব থাকে না, মাসেল বা এই পুলিং যে মেমোরি, মানে রেগুলার মাথা যেভাবে কাজ করে ওইখান থেকে একটা অটো সার্ভিস দেয়। দেখা যায় অটো এই 2 চাকার ব্রেক হাতে পায়ে যত জোর আছে সব জোর দিয়ে আমরা ধরে বসি, ওই অবস্থায় আসলে লক হইতে পারে। এই কারণে এবিএস জরুরি। অনেকেই বলে যে না এবিএস লাগে না, আমরা এবিএস চালাই না, এবিএস চালায় পাপেট, মানে এবিএস চালায় নতুনরা। ব্যাপারটা এমন না, আসলে এবিএস খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর আমার মনে হয় প্রত্যেকটা বাইকে এবিএস থাকা উচিত, অ্যাটলিস্ট সিঙ্গেল চ্যানেল, ডুয়েল চ্যানেল না থাকলেও। অ্যান্ড বলতে পারেন যে এই বাইকটার তো পেছনের চাকা স্লিপ করবেই, এটার পেছনে এবিএস নাই। ভাই বাংলাদেশে এরকম আরও বাইক আছে যেটার সিঙ্গেল চ্যানেল এবিএস, শুধু সামনেরটা এবিএস কাজ করে, পেছনে এবিএস থাকে না। এরকম আরও বাইক আছে না? আছে তো, বাট সব বাইক তো স্লিপ করতেছে না। তো এটা যেহেতু করতেছে তাহলে এটা একটা প্রবলেম, অ্যান্ড প্রবলেমকে আমাদের মেনে নিতেই হবে। অ্যান্ড এইটা আমাদের একটা চাওয়া থাকতে হবে, এরকম একটা চাহিদা রাখতে হবে, ওমা আর্মি নাকি, যে এই হর্নেট সার্বিক দিক থেকে বাইকটা ভালো, এই হর্নেটটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস সহ আসুক। ভাই এটা যদি ডুয়েল চ্যানেল এবিএস সহ আসে এটা একটা বেস্ট বাইক হবে। আমরা কি বলি জানেন, যে এই বাইকটার মধ্যে লিকুইড কুল দিয়ে আনুক। আরে ভাই লিকুইড কুল এই বাইকের মধ্যে কোনো দরকার নাই। এই বাইক তো ওরকম আহামরি গরম হইতেছে না। এটা কি রেড লাইট জ্বলতেছে কখনো? ওভারহিট হয়ে কি বাইক বন্ধ হয়ে যেতেছে? না, বাংলাদেশের ওয়েদারে এরকম কিছু ঘটতেছে না। তা লিকুইড কুল দিয়ে কি করবেন? এটা পারফরমেন্স ইঞ্জিনের বাইক না, তাই না? তো এখানে লিকুইড দরকার নাই, এখানে দরকার সেফটি। তাই ডুয়েল চ্যানেল এবিএস হইলেই আমার মনে হয় যে এই বাইকটা একটা ভালো সার্ভিস আমাদেরকে দিবে, বা এটা থেকে আমরা আরেকটু সেফটি নিয়ে সুন্দর চালাইতে পারবো। আর অবস্থাটা দেখেন না রাস্তায়, মানুষ কি সুন্দর, মানে উল্টা আসার একটা লেনই এখানে হয়ে গেছে। এই ওস্তাদ, সেই উল্টা আসছেন। আরে ওনাদের এটার মধ্যে চাক্কা কয়টা? 1, 2, 3টা চাক্কা পেছনে, সামনে একটা 4 চাক্কা। একটা গাড়িতে থাকে 4 চাক্কা, আর ওনাদের এইটার মধ্যেও 4 চাক্কা। সম্ভবত ওনাদের মধ্যে কারো পায়ে একটু ঝামেলা আছে, কারণ ওই ক্রাশ না কি বলে, ক্রাশ, ওগুলা নিয়ে ঘুরতেছে। আহারে, উল্টা আসলে কি হয় দেখছেন? একটা বাইক একদম গাড়ির নিচ দিয়ে ঢুকে গেছে, এদিক দিয়ে ঘুরাইতে যায়, মানে গ্যাসের গাড়ি আসছে উল্টা, উল্টা আইসা পুরা বাইকের গাড়ির মাথাও ভেঙে গেছে। বাইক তো ভাই যে চালাইতেছে এর মনে হয় কিছু হয় নাই। পুরা ঘটনাটা কি ঘটছে বুঝছেন? এই যে এখানে গ্যাস ট্যাস রাখে, যে হয়তো মোটর সাইকেল আসতে যেয়ে লাগাই দিছে, এরকমটাও হইতে পারে। বাট ঘটনাটা তো খুব মর্মান্তিক ভাই। একটা মোটর সাইকেল পুরা ঢুকে গেছে একটা ফোড়নের নিচে, মানে ট্রাকের নিচে। অবস্থাটা চিন্তা করছেন। এখানে ট্রাক তো বেশ বামে চাপা ছিল, বাট অবশ্যই হ্যাঁ ট্রাক রং রোডে ছিল। এটা একটা ঝামেলা। যে এখানে গ্যাস ট্যাস নামায়, দেখেন সব গাড়িগুলাই কিন্তু এরকম মাঝখানে রাখে। গ্যাস ট্যাস নামানোর কারণে এই ঘটনাগুলো এখানে ঘটে সম্ভবত। ওনারে মোটর সাইকেল সোজা রাস্তা দিয়ে আসতেছিল, ও বাইক কি ইউটার্ন নিয়ে এসে ঢুকে গেছে। দেখছেন অবস্থা, এইখানে ইউটার্ন নিয়ে এই যে চাকার দাগ আছে এখানে এসে ব্রেকটা করছে, হ্যান্ড ব্রেকটা করে পুরা ট্রাকের নিচে ঢুকায় দিছে। হ্যান্ডেল ব্যাকা হয়ে অবস্থা খারাপ, ইঞ্জিন অয়েল পড়তেছে। তবে যে চালাইতেছিল তার তেমন মনে হয় ক্ষতি হয় নাই খুব একটা, পায়ে হালকা কাটছে ভাই। যাক অল্পতে গেছে। ট্রাকও তো মোটামুটি ভেঙে গেছে এটা। আহারে, একটা জিনিস দেখেন, আচ্ছা আমি এদিকে আর সময় না দিই, কারণ ওনারা এলাকারই, ডাক্তারের দোকান টোকান সব কিছু চিনে। তো ঘটনাটা একটু বুঝেন, মানে কি এখানে হয়েছে। একটা অন্যায়, একটা ভালো লোক তারে অন্যায় ফেলায় দিল, তাই না?
মানে এই ট্রাকটা এখানে উল্টাভাবে রাখার কারণে একটা লোক সোজা আসলো এবং ট্রাকেরও ক্ষতি হইলো, যে লোকটা সোজা আসলো তারও ক্ষতি হইলো। মানে এটা কি? তারপরে আমরা শুধরাবো না ভাই। বাইক নিয়ে বের হইলে আর ক্যামেরা নিয়ে বের হইলে কত রকমের কত কাহিনী যে চোখের সামনে আইসা পড়ে ভাই। আমার এখন আবার কেউ ফুটুস দিয়ে মেরে দিও না। এখন ভাই গাড়ি নিয়ে বেরোতে গেলে, বাইক নিয়ে বেরোতে গেলে, কোনো জায়গায় বের হইতে গেলে সব দিকে খেয়াল রাখতে হয় ভাই। রাইট সাইডও খেয়াল রাখতে হয়, রং সাইডও খেয়াল রাখতে হয়, কারণ কোন দিক দিয়ে যে কে আসবে কখন এইটা আগে থেকে বলা মানে টোটালি মুশকিল। দেখে তো ভাই ভয় পেয়ে গেছিলাম। ট্রাকের নিচে একটা মোটরসাইকেল ঢুকে রয়েছে অর্ধেক, মাথা পুরা মানে মাথা থেকে অর্ধেক ঢুকে আছে। ভয় পাওয়ার কথা না যে মানুষটা কি ভিতরে আছে কিনা, তাও তো ভালো যে মানুষটা বের হয়ে যেতে পারছে। তবে আমার যেটা মনে হলো ট্রাক আগাইতেছিল, কারণ ট্রাকের মধ্যে ড্রাইভার বসা। আবার এমনও হইতে পারে না ট্রাকটা হয়তো রাখছে, বা এমনও হইতে পারে ট্রাকটা হয়তো আর একটু সামনে গেছিল, মোটরসাইকেলের নিয়ে পেছনে আসছে। ভাই দুঃখে হাসি আসতেছে যে যত অন্যায় করুক না করুক, ব্যথা বা ক্ষতি তো ধরেন টাকার ক্ষতি এটা সবারই হয়, বাট ব্যথা শারীরিক যে ক্ষতিটা এটা কিন্তু বাইকারেরই হয়, তাই না? তো যাবতীয় ঝামেলা আমাদের উপরে দিয়ে যায়। যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়, আর আমরা কথা না বাড়াই। আজকের ভিডিও এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে অ্যাক্সিডেন্ট ছাড়া, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। অ্যাক্সিডেন্ট তো দুঃখের জিনিস। অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর আপনারা জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং চিল তো করতে থাকবো। তার আগে আমি এই বাম পাশের এই এরিয়াটাও কখনো ঢুকি নাই, যেহেতু এখানে জ্যাম। চলেন তো দেখি আসলে এদিকে কি আছে। তথ্য কমিশন আছে এখানে, কি তথ্যটা দিয়ে যাব যে ওইদিকে উল্টা একটা ট্রাক যাওয়ার কারণে একটা মোটরসাইকেল ট্রাকের তলে ঢুকে গেছে। এই তথ্যকে এখানে দেওয়া উচিত, নাকি এখান থেকে উল্টা আমাকে আরও বেশি তথ্য দিয়ে দিবে? বাংলাদেশ NGO ফাউন্ডেশন ভবন আছে ওইটা। আর এদিকের রাস্তাটা কোন দিক দিয়ে কি বেরোইছে আমি কিছুই আসলে জানি না। ইনফরমেশন কমিশন। আর এদিকে বাম দিক দিয়ে যায় মনে হয় সে আবার ওই দিক দিয়ে বেরিয়েছে রাস্তা, তাই না? এরকমটাই হওয়ার সম্ভাবনা আছে, তাই তো মনে হইতেছে। আর এদিকে রাস্তা কই গেছে ভাই? আমি যাবো এদিকের রাস্তা, তো মনে হয় এদিকে কোনো রাস্তা আছে বলে মনে হইতেছে না। নাকি আবার কোন দিক দিয়ে? এই রাস্তা তো মোটামুটি দিক দিয়ে বড়, বাট সামনে গিয়ে ডেড এন্ড। এই কাহিনী, এদিকে কোনো রাস্তা নেই ভাই। ওদের আইসেন না কেউ, আসলে এরকম আমার মতো ঘুরা যাবেন না, নিজে মানুষে পেশাব করবে, পেশাবের গন্ধ পেয়ে যাবেন। আর যদি আমরা সোজা বেরোয় যেতাম, এদিক দিয়ে না বেরোয়, তাহলে কই যেতাম? চলেন না একটু দেখি ওই পাশের সোজা রাস্তাটা কোন জায়গায় গেছে। এই ভিডিও বড় হয়ে গেছে, এই রাস্তার মাথা দিয়ে বেরোয় এই ভিডিওটা শেষ করব। ভাই এদিক দিয়ে তো মনে হয় আরেক দিকে চলে যেতেছি, এরকমটাই তো মনে হইতেছে। মার্সে এ তো পুরো অন্য দুনিয়া, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত কিছু। NILMRC, এটা কই আসলাম আবার? বামের রাস্তা কই গেছে, ডানের রাস্তা কই গেছে? এটি কি এমন কেন? এই তোমরা এখানে কি করো রাস্তার মাঝখানে? ভাই সত্যি কথা আমি না চিনতেছি না আমি যে কই আছি আর কি করতেছি। মানে কই থেকে কই ঢুকলাম, এটা কি আরেক দেশে আইসা পড়লাম? স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, এত সুন্দর সুন্দর বিল্ডিং, মনে হইতেছে দেশের বাইরে চলে আসছি। সামনের বিল্ডিংটাও তো সুন্দর, মানে খেলাই অন্যরকম ভাই। এই চিপার ভিতরে এত কিছু। আর এই রাস্তাগুলো ডানে বায়ে যেতে যায় কিরকম যেন থমকে গেছে। 60 ফিট রাস্তা কোনটা, ওইটা নাকি সামনেরটা? আমি আসলে আসি কই, অথবা আমি যাচ্ছি কই? আচ্ছা, এগুলা থেকে আমি বের হব কোনো না কোনোভাবে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, কারণ ভিডিওটা অযথাই বড় হয়ে যাচ্ছে। Chill bro. Check the mic and make sure it sound right, boys.